জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার চিঠি ইসির হাতে। আরপিও এবং ভোটে রাজনৈতিক দলের আচরণ বিধি নিয়ে বৈঠকে কমিশন। অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপির। আগের বিতর্কিত ভোটের কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়ার আহ্বান। স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের। জামাত যদি এই নির্বাচন ঠেকাতে চায়, এবার বাংলাদেশের জনগণ তাদের পাকিস্তানে পাঠিয়ে দিবে। কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে, এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনান এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুদকের মামলায় রোকেয়ার সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেফতার। সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রীর রিমান্ড আবেদন। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণে জড়িতের অভিযোগ। জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির একার নয়, লন্ডনের তারেক রহমান। আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা, শহীদের আত্মত্যাগে পাওয়া দেশ নতুন করে গড়ার আহ্বান। বিশ্বজুড়ে মার্কিন বাড়তি শুল্ক কার্যকর। চাপ কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমইএর। সুযোগ কাজে লাগাতে তৎপর সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। এবং হিমাগারে শ্রমিকদের হাত পা বেঁধে ডাকাতি। রাজশাহীতে বিপুল বৈদ্যুতিক সরঞ্জাম সহ ৩ লাখ টাকা লুট। বিদ্যুৎ সংযোগ না থাকায় মজুদ ৪ লাখ মেট্রিক টন আলু পচনের শঙ্কায় কৃষক। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছে ইসি। এ বিষয়ে আলোচনার জন্য শিগগিরই বৈঠকে বসবে কমিশন। এর আগে বুধবার রাতে নির্বাচন কমিশনের চিঠি পাঠান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। বলা হয়, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর হয়, এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে। এদিকে আরপিও এবং নির্বাচনের রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি নিয়ে বৈঠকে বসেছে কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররাও অংশ নিয়েছেন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে চলছে কমিশন সভা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা কুমু। আজকে কমিশনের 12তম সভা চলছে এবং এই 12তম কমিশন সভায় আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণ কেমন হবে সেটা নিয়ে আচরণ বিধিমালা নিয়ে এবং একই সাথে বিভিন্ন আইন কানুনের পরিবর্তন নিয়ে যাতে করে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচন কমিশন যাতে করে তাদের শক্ত অবস্থানে থাকতে পারে, সেইগুলো নিয়ে আসলে মূলত কমিশন সভা চলছে। এর মধ্যে নির্বাচনের আচরণবিধি কেমন হবে, বিশেষ করে এবার কমিশন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে কোনোভাবেই কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। একই সাথে শুধুমাত্র প্ল্যাকার্ড এবং বিলবোর্ড ব্যবহার করতে পারবে। যার এর আগে গত 2024-এর নির্বাচনের আগে আইনে পরিবর্তন করা হয়েছিল যে যদি কোনো ধরনের সহিংসতা বা অনিয়মের ঘটনা ঘটে সেক্ষেত্রে শুধুমাত্র একটি ভোট, সেই ভোট কেন্দ্রের ভোট স্থগিত করতে পারবে কমিশন। সেই বিধান বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবার যদি কোথাও সহিংসতা এবং অনিয়মের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে পুরো সংসদীয় আসনের ভোট যাতে বন্ধ করতে পারে নির্বাচন কমিশন, সেই বিধান রাখার জন্য তারা আলোচনায় বসেছে, যাতে করে নির্বাচন কমিশনের হাতে পূর্ণ স্বাধীনতা থাকে এবং তাদের হাতে শক্তভাবে ভোটকে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা যাতে করে শক্ত অবস্থান নিতে পারে সে ধরনের আইন কানুনের পরিবর্তনের চেষ্টা করছে নির্বাচন কমিশন। সকাল 11টায় বসেছে এই কমিশন সভা। এই মুহূর্তে আসলে কিছুক্ষণের জন্য তারা স্থগিত করেছে এবং দুপুর 3টার সময় আবারও শুরু হবে। আসলে আরপিওতে আর কোন কোন জায়গাতে পরিবর্তন আনছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশন হয়েছে সেই সংস্কার কমিশন বিভিন্ন প্রস্তাবনার আলোকে এবং নির্বাচন কমিশনের নানা বিধিবিধান যুক্ত করে আসলে আইনের পরিবর্তন আনবে, যাতে করে অতীতে যে ধরনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো থেকে বেরিয়ে আসতে পারে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে কমিশন। এরকমই একটা হয়তো আইন বিধানে পরিণত করবে নির্বাচন কমিশন।
সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে। জন আকাঙ্ক্ষা ধারণ করে অন্তর্বর্তী সরকার স্বচ্ছ ভোট আয়োজন করবে বলে প্রত্যাশা বিএনপির। অতীতের বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচনের দায়িত্ব না দেওয়ার দাবি নেতাদের। নির্বাচন বানচাল হলে জাতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে বলেও শঙ্কা তর্কের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত প্রতিষ্ঠানটির কর্মচারী শহীদ মাসুমা বেগমের পরিবারের প্রতি বৃহস্পতিবার দুপুরে সমবেদনা জানায় আমরা বিএনপি পরিবার। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কথা বলেন নির্বাচন ইস্যুতে। ইসিতে চিঠি পাঠানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। প্রত্যাশা করেন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে যে অতি শীঘ্র শিডিউল ঘোষণা করা এবং নির্বাচনী কাজকর্ম শুরু করা। স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা শীর্ষক এই গোল টেবিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা। দাবি করেন অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচন থেকে দূরে রাখার। নির্বাচন বানচালের পরিকল্পনাকারী রাজনৈতিক দল 100 বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য তাদের। জামাত ইসলাম 71-এ পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে, জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোসর ওই সাদ্দাববেদী চরমানা এবং আরও কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠেকিয়ে দিবে, আমি এই জাতীয় পেশকার বলে যাচ্ছি তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি। আগামী একদিন পর 1 বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠু নির্বাচন সাবধানের চেয়েও ভালোভাবে করতে না পারেন তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে। কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায়। জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন নির্বাচন না হলে জাতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে। কেউ কেউ বলেই ফেলেছে তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন তারা প্রতিহত করবে। 71-এ যে ভুলটা আপনারা করেছেন তা সংশোধনের একটি পথ আছে সামনে। আগামী নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ছিল বিএনপি নেতৃবৃন্দের কণ্ঠে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়, এটি সবার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডাক্তার জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে একথা বলেন তিনি। এ সময় স্বৈরাচার মুক্তির আন্দোলনে অবদান রাখা সব প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ জানান তারেক রহমান। সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকে আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিল। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন জুলাই আন্দোলন সবার। এই আন্দোলনে কেউই একক কৃতিত্বের দাবিদার নন। গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের জন্য। আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মিলাদ ও দোয়া মাহফিলে যুক্তরাজ্যের বিএনপির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জুবাইদা রহমান। মাহবুব আলী খান 1979 সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 1984 সালের 6 আগস্ট তিনি মারা যান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
জুলাই আন্দোলনে শহীদ বেওয়ারিশ 6 জনের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গ থেকে লাশগুলো গ্রহণের পর জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমান মফিদুল। 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল তাদের মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জুলাইয়ের 7 থেকে 14 তারিখের মধ্যে লাশগুলো পান তারা। ময়নাতদন্তে 5 জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত মৃত্যু। বাকি 1 জনের বিষয়ে লেখা হয় ওপর থেকে নিচে পড়ে মৃত্যু। প্রাণ দিয়েছেন দেশের জন্যে, তবে শেষ যাত্রা হলো পরিচয়হীন, নিঃশব্দ, কোলাহলহীন। নাম নেই, পরিচয় নেই, তবুও ইতিহাসের পাতায় তারা থাকবেন শহীদ পরিচয়ে। গণমানুষের মুক্তির লড়াইয়ে তাদের ত্যাগ হারাবে না মূল্য। দীর্ঘ 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত 6 শহীদের মরদেহের খোঁজে আসেননি কেউ। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ হস্তান্তর করা হয় আঞ্জুমান মফিদুল ইসলামকে। কর্তৃপক্ষ জানায় জুলাই আন্দোলনের সময় 7 থেকে 14 জুলাইয়ের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আসে। তাদের মধ্যে 5 জনের মৃত্যুর কারণ আঘাতজনিত আর 1 জন মারা যান শর্টগানের আঘাতে। এমনটা নিশ্চিত করেছে ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগ। ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে, ওনারাই এটা ডিসপোজাল করার জন্য। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল, তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। আননোন যেটা 6টা বডি ছিল, তার মধ্যে একটা ছিল শর্টগান ইঞ্জুরি, আর বাকি 5টা ডেড বডি ছিল সেগুলো হলো ব্লান্ট ট্রমা। মানে ব্লান্ট ট্রমা মানে সেটা হলো ভূতা কোনো অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে। আদালতের আদেশে লাশগুলো হস্তান্তর করা হয়েছে জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ভবিষ্যতে পরিচয় শনাক্তে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করে রাখা হয়েছে। আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে, জিডির প্রেক্ষিতে এগুলো সুরধাল করা হয়েছে এবং এখানে পোস্টমর্টেম করা হয়েছে। যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এই জন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো। অজ্ঞাত 6 শহীদের মরদেহ গ্রহণের পর রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদের তালিকা থেকে 8 জনের নাম বাতিল করে গ্যাজেট প্রকাশ হয়েছে। সকালে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে 4 জনের নাম গ্যাজেটে 2 বার এসেছে। বাকি 4 জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না। সরকারি গেজেট অনুযায়ী 2রা আগস্ট পর্যন্ত শহীদের সংখ্যা ছিল 844। নতুন গেজেট অনুযায়ী শহীদের সংখ্যা 836। দুর্নীতি দমন কমিশনের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ডিবি। সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের মামলার ভিত্তিতে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটির কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। সেনাবাহিনীর হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের মঞ্জুর করেন। বসুন্ধরা এলাকায় আওয়ামী লীগের গোপন বৈঠক ও প্রশিক্ষণ কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ তার বিরুদ্ধে। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হলেন 28 জন। গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক ও প্রশিক্ষণের আয়োজন করে। খবর পেয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে 22 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 31 জুলাই সেনা সদরের একটি ব্রিফিংয়ে সামনে আসে ঘটনাটি। মেজর সাদিকুল হক নামের এক কর্মকর্তাকে আটকের কথাও জানানো হয়। পরদিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর সাদিকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথা জানায়। এই ঘটনায় সাদিকের পাশাপাশি তার স্ত্রী সাবেক শীর্ষ সেনা কর্মকর্তার মেয়ে সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় গোয়েন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাফরিনকে পুলিশ কর্মকর্তা দাবি করে ফেসবুক পোস্টের পর বাহিনীর সদর দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় এ নামের কোনো কর্মকর্তা পুলিশে নেই। বুধবার সন্ধ্যায় মিরপুর ডিওএসএস থেকে জাফরিনকে আটক করে ডিবি। পরে তাকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে
হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। ডিবি জানিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন জাফরিন। গোপন অ্যাপ ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। জাফরিনের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল। ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি। এই মামলায় জাফরিন সহ 28 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। প্রণীত আইনসমূহ পর্যালোচনাপূর্বক যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে, এটা বলা হয়েছে। এই ছিল হলো ক্যাবিনেটের ইয়ে। আর একটা হচ্ছে সংস্কার কমিশন। আপনি জানেন আমাদের এই প্রধান উপদেষ্টা 11টি মোট সংস্কার কমিশন করেছিলেন। 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে, রিভিউ করা হয়েছে। তো এখানে আমি আবারও পড়ি। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন সমূহে ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা 121টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন। আজকে সেটার একটা আপডেট হয়েছে। এই আপডেটে আমরা দেখছি হচ্ছে সরি ভাই, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে, আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন, আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে। আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। 24 জুলাইয়ে মহাপ্লাবনের রূপ নেয় গোটা দেশ। এই গণজোয়ারের অন্যতম নিয়ামক ছিল বৈচিত্র্যময় স্লোগান, ভাষা এবং অভিনব সব কর্মসূচি। রক্তে জোয়ার জাগানো এক একটি স্লোগানে ঐক্যবদ্ধ হয় পুরো জাতি। জুলাইয়ের 36 দিনে মুখের ভাষা কিভাবে অপ্রতিরোধ করল 56,000 বর্গ মাইলকে, তা জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। রক্তে আগুন ধরা এক একটি স্লোগান, এমন স্লোগান শুনে সাধ্যকার ঘরে বসে থাকার ঘটেছিল তাই। ঘরে থাকেনি বাঙালি, এক প্রজন্মের ডাকে নেমে আসে কয়েক প্রজন্ম। স্লোগান জন্ম নেয় রাজপথে, স্লোগান জন্ম নেয় বিপ্লবে। 24-এর বিপ্লবেও ফুল হয়ে ফোটে দেয়াল লিখন। এই একটি স্লোগান যেন এক আবু সাইদকে হাজির করে না, শুধু জানিয়ে দেয় এখনো অবিচল কোটি আবু সাইদ।
এমন অজস্র স্লোগানে মুখর ৩৬-এর দীর্ঘ জুলাই। এসব স্লোগানই স্বৈরাচারের মসনদকে কাঁপিয়েছে বারবার, ফ্যাসিবাদকে করেছে পরাস্ত। শুধু তাই নয়, অবরোধ, হরতাল আর সমাবেশে পরিচিত বাঙালি জাতিকে ভিন্ন কিছু শব্দ আর বাক্যের সমন্বয়ে গঠিত বৈচিত্র্যময় কর্মসূচির সঙ্গেও পরিচয় করিয়েছে জেনজি প্রজন্ম, যা ২৪-এর কোটা সংস্কার আন্দোলনকে পরিণত করেছে গণ অভ্যুত্থানে। মার্চ ফর জাস্টিস, বাংলা ব্লকেট, শোকের কালোকে লাল বিপ্লবে পরিণত করা, এমন অসংখ্য নতুন ধারণা কোটা সংস্কার আন্দোলনকে জেনজি প্রজন্মের আন্দোলন হিসেবে বিশেষ রূপ দিয়েছে বলে মনে করেন আন্দোলনের সমন্বয়করা। আমাদের জেনারেশনের আমরা অনেক সময় বাংলা ইংরেজির সাথে মিক্স করে কথা বলতে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে আমাদের জেনারেশনে যেই ভাষাটা রয়েছে, জেনজির যে ভাষাটা রয়েছে, সেই ভাষায় আমরা চেষ্টা করেছিলাম যাতে করে আন্দোলনের ভাষাটা ঠিক করা যায়। স্যাটায়ারকে প্রতিবাদের ভাষা করে নেয়া এ প্রজন্ম বাংলাকে ছাপিয়ে ইংরেজি শব্দের আশ্রয়ে পুরো জাতিকে বুঝিয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আদলে তো নয়, বরং সমগ্র জাতির। ব্লকেটের কোনো পলিটিক্যাল সিগনিফিকেন্স ছিল না, ফলে এর দ্বারা যেটা বোঝা যায় সেটা হলো এই পুরো আন্দোলনে মূলত মধ্যবিত্ত শ্রেণীর সেই অংশটাই প্রধান ছিল। আন্দোলনের প্রেক্ষাপট অনুযায়ী বদলে যায় স্লোগানে ব্যবহৃত শব্দ, বাক্য। কখনো কখনো স্লোগানই হয়ে ওঠে আন্দোলনের রূপ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন দেশের উপর বাড়তি মার্কিন শুল্ক কার্যকর করেছে ওয়াশিংটন। বাংলাদেশ সময় সকাল 10টার পর থেকে এসব পণ্য জাহাজে উঠছে, সেগুলোতে আরোপ হবে বাড়তি 20% শুল্ক, এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউসের নির্বাহী আদেশে। এদিকে শুল্ক চাপ কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছে বিজিএমইএ, আর সুযোগ কাজে লাগাতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা। অবশেষে কার্যকর হলো বিভিন্ন দেশের উপর আরোপ করা বাড়তি মার্কিন শুল্ক। ৩১ জুলাই জারি করা হোয়াইট হাউসের নির্বাহী আদেশে বলা হয়েছিল স্থানীয় সময় ৭ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে, যা বাংলাদেশ সময়ে ৭ আগস্ট সকাল ১০টা ১ মিনিট। তবে আগেই জাহাজে তোলা পণ্য ৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেসব পণ্যে পুরনো শুল্কই আরোপ করা হবে। বাংলাদেশের উপর প্রথম দফায় বাড়তি ৩৭% শুল্ক আরোপ করা হলেও পরে তা কমিয়ে প্রথমে ৩৫% ও সবশেষে তা ২০% নামিয়ে আনে ট্রাম্প প্রশাসন। ব্যবসায়ীরা বলছেন প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক হার স্বস্তিজনক হলেও চালিয়ে যেতে হবে আরও কমানোর কূটনৈতিক তৎপরতা। আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা টিকে না থাকি, সেটার জন্য কিন্তু আমাদের অর্ডার বাইরে যেতে হলে অ্যাটলিস্ট ১ থেকে ১.৫ বছর লাগবে। তাহলে আমরা একটা ১.৫ বছরের একটা উইন্ডো পাবো বিকল্প সোর্সিং করার জন্য। ইন যদি কোনো কারণ হয় যে আমেরিকান মার্কেটে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ আরও ভালো ডিল করে ফেললো, পরে ট্রেড ডিসকাশন কিন্তু সবসময় চলমান থাকে। আমরা যদি পারি, আমরা বছরের মাঝে আমরা যদি 2% আর কমাতে পারি, 3% আর কমাতে পারি, এই চেষ্টা আমাদের থাকবে। মার্কিন বাজারে বাড়তি শুল্কের প্রভাব বিবেচনায় সুবিধা আদায়ের কৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে বিকল্প এমন অনেক সোর্স আছে যেখান থেকে অনেক কম দামে পেয়ে যাবে, বা যেখানে শুল্কের অনেক বেশি হেরফের আছে, ফলে খুব তড়িঘড়ি খুব বেশি ছাড় না দেওয়ার এই পক্ষে। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন শুল্ক কমানোর সুযোগ রয়েছে এখনো, যা কাজে লাগাতে চায় সরকার। ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটর, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, এটা দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে 25টি বোয়িং বিমান কেনার ও 7 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করলেও বাণিজ্য চুক্তিতে ভারত সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের স্বার্থে নয়াদিল্লি কোনোভাবেই আপোস করবে না বলেও জানান তিনি। অন্যদিকে মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে বুধবার ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে দেশটির পণ্যের উপর মোট শুল্ক হার দাঁড়ায় 50%। বৃহস্পতিবার থেকে প্রথম দফার শুল্ক কার্যকর হলেও ভারতীয় পণ্যে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে 21 দিনের মাথায়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে হতাশ ভারত। বুধবারই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। জাতীয় স্বার্থ রক্ষায় নয়াদিল্লি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে নিজেদের স্বার্থ সবার আগে দেখবে নয়াদিল্লি। দেশের প্রয়োজনে ব্যক্তিগতভাবে মূল্য দিতেও প্রস্তুত তিনি। আমাদের কাছে কৃষকের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের কৃষক, দুগ্ধখাত বা জেলেদের স্বার্থে কখনোই আপোষ হবে না। আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে, তবু আমি প্রস্তুত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নীতিকে অর্থনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ভারতকে একটি অন্যায় বাণিজ্য চুক্তিতে যেতে বাধ্য করার চেষ্টা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর ঘোষণা ও বাণিজ্য চাপ সত্ত্বেও চীন সফরে যাচ্ছেন মোদী। আগামী 31 আগস্ট তিয়ানজিনে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা আছে তার। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। রাহানুল রানা, সময় সংবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় নো ফ্লাই জোনে গেল 10 বছরে নির্মাণ করা হয়েছে 263টি অনুমোদনহীন উঁচু ভবন। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। বলেন, এসব ভবন অপসারণের দায়িত্ব রাজুকের, তবে মাইলস্টোন স্কুলের আশেপাশে কোনো উঁচু ভবন নেই বলে নিশ্চিত করেছেন তিনি। বিমানবন্দর এলাকা স্পর্শকাতর হলেও আইন মেনে হচ্ছে না ভবন নির্মাণ। গত 10 বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের নো ফ্লাই জোনে নির্মাণ করা হয়েছে 263টি অনুমোদনহীন উঁচু ভবন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব জানায় সিভিল এভিয়েশন। অনুমোদনের বাইরে থাকা ভবন নিয়ে একাধিকবার জানানো হয়েছে রাজুককে, তবে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের আশপাশে অনুমোদনহীন কোনো ভবন নেই বলেও জানায় সংস্থাটি। যেখানে মাইলস্টোন বিল্ডিংটা আছে, মানে যেখানে ক্র্যাশটা হয়েছে আমি যদি বলি ওখানে, এবং ওর আশেপাশে যদি আমি মোটামুটি একটা রেডিয়াস ধরি, যতগুলি বিল্ডিং আছে আমরা ফিজিক্যালি দেখেছি সব, ওখানে 135 ফিটের উপরে কিছু নাই। শাহজালাল এবং তেজগাঁ আমরা মোটামুটি এখন তো 263টা বিল্ডিং এর জন্য আমরা রেগুলার গত 10 বছর যাবত চিঠি দিয়ে যাচ্ছি। সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, এসব ভবন ভাঙার কোনো অনুমতি সিভিল এভিয়েশনের নেই। আপনি একটা বিল্ডিং বানালেন, নিয়ম তো মানলেন না, উচ্চতা বেড়ে গেল, উচ্চতা 20 বাড়ালেন, সেটা আমি যে ভাঙতে পারি না, আমার সেই অথরিটিটা নাই। আমি অনুরোধ করতে পারি, সেই জিনিসটা আমি বলতে পারি, আমাদের অন্য পক্ষ যারা আছেন রাজু ওনাদের বলতে পারেন যে ভাই আপনাদের বিল্ডিংটা উনি যে বানিয়েছেন এটা 8 তলা করা ছিল 150 ফিট, উনি করে ফেলেছেন 160 ফিট, এটা বলতে পারি। বাট আমি যে ভাঙবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যে আমি সাপোর্ট নিয়ে ভাঙবো, সেই অধিকারটা আমার নাই। ভবন নির্মাণের পর ভাঙা জটিল হওয়ায় নির্মাণের আগেই রাজুককে কার্যকরভাবে মনিটরিংয়ের আহ্বান জানায় সিভিল এভিয়েশন চেয়ারম্যান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ডিসকাউন্টে বিমানের টিকিট মানেই অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ। অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক গ্রাহক ও এজেন্সি। সরকারের নীতিমালা না থাকা ও মনিটরিংয়ের অভাবে নতুন নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলছে প্রতারক চক্র। এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালাচ্ছে অনেক প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহর আরও একটি রিপোর্ট। অনলাইন ভিত্তিক ওয়েবসাইট তৈরি করে আকাশ পথের লাখ লাখ টাকার উড়োজাহাজের টিকিট বিক্রি করে অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ সংশ্লিষ্টরা। অবাস্তব মূল্য ছাড় দিয়ে বুকিং দেওয়ার অফারে ঝুঁকে পড়ে গ্রাহক সহ অনেক এজেন্সিও। এসব ট্রাভেল এজেন্সিগুলোর বেশিরভাগই নাম সর্বস্ব, মানতে হয় না সরকারের কোনো নীতিমালা। আবার অনেক প্রতিষ্ঠান অফলাইন হলেও সুবিধা নেয়ার চেষ্টা করেন অনলাইনের। ট্রাভেল মার্কেটে হুট করে এসে জনপ্রিয়তা অর্জন আর অর্থ লোপাটের লক্ষ্য পূরণ হলেই লাপাত্তা। এমন প্রেক্ষাপটে মূল ঘরানার ব্যবসায়ীরা পড়ছেন সংকটে। অতি লোভের কারণেই বারবার আমাদের কিছু এজেন্সি ভাইরা প্লাস কাস্টমাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। 40,000 টাকায় যদি একটা সিস্টেমে ফেয়ার শো করে, ওই কাস্টমার তো আর আমার কাছে 54,000 টাকাতে টিকিট কাটতে আসবে না।
তথ্য বলছে সবশেষ ফ্লাইট এক্সপার্ট উধাও হওয়ার আগে 24ticket.com, লেস ফ্লাই ও ট্রিপকার্ট ট্রাভেলসও একইভাবে গ্রাহকের অর্থ নিয়ে পালিয়ে যায়। মূলত স্বাভাবিক এয়ার টিকিটের বিপরীতে 30% পর্যন্ত ডিসকাউন্ট অফার দিয়ে টিকিট বুকিং সুবিধা দেয় এসব প্রতিষ্ঠান। পরে বাজার থেকে মোটা অঙ্কের টাকা ওঠানোর পরই নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় চক্রটি। বিশেষজ্ঞরা বলছেন নীতিমালা না থাকার সুযোগে বারবার ঘটছে এমন ঘটনা। সে কিভাবে 100 টাকার টিকিট 80 টাকায় বিক্রি করে? এখানে অ্যান্টি ট্রাস্ট ল এখানে তো এনফোর্স হওয়া উচিত ছিল। এয়ারলাইন্স যেটা দামে বিক্রি করছে তার থেকে তুমি কমে বেচতে পারবে না। এ বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি কোনো কর্মকর্তার। তবে সাধারণ যাত্রীদের অনলাইনে লোভনীয় অফার গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যারা অনিয়ম ও দুর্নীতি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন 90% মেডিকেল সেন্টারই সঠিকভাবে কাজ করছে, তবে কিছু প্রতিষ্ঠান করছে বাড়তি টাকা নেয়ার পাশাপাশি এবং অনিয়ম। এর মধ্যে ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও সনদের কারণে আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনিয়ম চলতে থাকলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বন্ধের শঙ্কা তাদের। স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হোমনা মেঘনাকে একসঙ্গে রাখতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা। সকাল 9:30 থেকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করেন হোমনা ও মেঘনা উপজেলার নাগরিক সহ বিএনপির নেতাকর্মীরা। বর্তমানে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা 2 আসন থাকলেও নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া অনুযায়ী হোমনার সঙ্গে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্দোলনকারীরা জানান একটি কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে। হোমনার সাথে ভৌগোলিক অবস্থা দূরত্ব খুবই কম, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো এবং সবকিছু প্রশাসনিক সবকিছু আমাদেরকে ভালো, এবং হোমনা মেঘনা আমরা পূর্ণ বহাল চাই। আমরা হোমনা মেঘনা চাই, নির্বাচনে আমরা একসাথে থাকতে চাই। একটা বড় ধরনের চক্রান্ত চলতেছে যাতে এইটা হোমনা মেঘনা না থাকিয়া দাউদকান্দির সাথে থাকতে, দাউদকান্দির সাথে থাকলে মেঘনা অবহেলিতই থাকবে। সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। টাঙ্গাইলে পিকআপ ভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত আরও 1 জন। রংপুরে পিকআপ ভ্যান উল্টে মারা গেছেন চালক ও হেলপার। অন্যদিকে মুন্সিগঞ্জে স্কুল শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় বাড়ির দেয়াল ধসে 2 শিক্ষার্থী আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে আবারও ঝরল প্রাণ। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজলিয়া উপজেলার হোসেনদি জামালদি এলাকায় স্কুল শেষে বাড়ি ফিরছিল 2 শিক্ষার্থী। এ সময় দেলোয়ার হোসেন ব্যাপারী বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি লরির ভয়ে বাড়ির ভেতরে আশ্রয় নেয় শারাফাত ও জামিয়া নামে 2 শিশু। লরির ধাক্কায় দেয়াল ভেঙে চাপা পড়ে তারা। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে রাজধানীর হাসপাতালে পাঠানো হয়। এখানে আসা শুরু হলো, আমি গাড়িটা হাতটা হলাম, কিন্তু গাড়িটা থামে নাই। পুরো ওয়ালটা একসাথে মাইরা দিয়ে দুটো বাচ্চা পড়ে পড়ছে পুরো কষায়া। ড্রাইভারে বাড়ি দিয়ে কইতাছি যে তুই অ্যাক্সিডেন্ট করছস বাচ্চাটা আবার তো বাঁচা না, আমরা তো মহিলা ভারী না, ওয়ালটা নাই তাহে নামে না। চালক আর হেল্পার আটক আছে, আমাদের হেফাজতে নেওয়া হয়েছে, আর বাদীর অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিই। এদিকে টাঙ্গাইলের ধানবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন, আহত হয় আরও 2 জন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পিকআপ ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুরের পীরগঞ্জ ছোট মির্জাপুর এলাকায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালক ও হেলপার নিহত হয়। কনক আজাদ, সময় সংবাদ। রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। হিমাগড় কর্তৃপক্ষের দাবি বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ 3 লাখ টাকা লুট হয়েছে। তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। এদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় হিমাগারে মজুদ 4 লাখ মেট্রিক টন আলু নিয়ে শঙ্কায় কৃষকরা। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে
রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে হানা দেয় ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল। হিমাগারের ভেতরে ঢুকে ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের হাত পা বেঁধে হিমাগারের মেশিন রুমে ঢুকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ টাকা লুট করে চলে যায়। ভোরের দিকে এক শ্রমিক কৌশলে বাইরে এসে মিলের হুইসেল বাজালে অন্যরা এসে শ্রমিকদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ডাকাতরা উঠছি ভাই, ওটার সঙ্গে সঙ্গে মনে করেন ৭-৮ জন লোক যা পিস্তল টাকা বলে যে আমার থানার লোক, থানার লোক আমার তো কেস নাই, আর না মাথা তাকে চড় মারে, সর্দারের ঘরের মধ্যে লেজে আমার টাকা দিছে। হাসা ধরছে টুটিত আর পেটের পিস্তল ধরে চোখের পলকাই মানে চোখ বাঁধেছে, হাত বাঁধছে বান্ধা ওই পারে পার্টি অফিসের পরে বস্তা আছে ওটা চাপা যাচ্ছে। হিমাগার কর্তৃপক্ষের দাবি বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ ৩ লাখ টাকা লুট হয়েছে। তামার তারগুলো ছিল অনেক মূল্যবান তার ছিল, ১০ লাখ প্লাস এরকম দাম হবে। অফিস ভাঙচুর করছে, ডয়ার টয়ার যে আলমার টালমার যেগুলো আছে সম্পূর্ণ ভাঙা শেষ করে দিয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় হিমাগারের মজুদ আলু নিয়ে শঙ্কায় কৃষকরা। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, লাইনে কাজ চলছে। আপনি 2 দিন এরকম থাকলে আলু ভালো থাকবে, 3 দিনে যদি হয়ে যায় 3-4 দিন তাহলে আলু একটু পছন্দ হবে। 2 লাখ টাকার আলু করে 1 লাখ টাকা দামি লাগতে না, তারপরে আবার হিমাগারের এই সমস্যা, তাহলে আমরা তো কৃষক চারিদিকে আমাদের মায়ের। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তামার তার সহ বিভিন্ন ধাতব মালামাল লুট করা চোর চক্রের কাজ ধারণা পুলিশের। এদের লক্ষ্য আসলে এরা ওই তার চোর। তাৎক্ষণিকভাবে আমরা গিয়েছি, তখন থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। হিমাগারে কৃষকের 4 লাখ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বৃষ্টিতে পানির চাপে চট্টগ্রামে ভেঙে পড়েছে ৪৫ বছর আগের কালভার্ট। চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়ক ভেঙে যাওয়ায় একপাশে যান চলাচল বন্ধ থাকলেও অন্য পাশে চলছে ঝুঁকি নিয়ে। দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে ডুবেছে নগরীর নিচু এলাকাও। রাতের আঁধারে ধসে পড়ে কালভার্ট, ভেঙে যায় গুরুত্বপূর্ণ সড়ক। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় শীতলজন্না খালের প্রস্থ 12 ফুট, কিন্তু উপরে কালভার্টের প্রস্থ মাত্র 6 ফুটের। ভারী বৃষ্টিতে পানির চাপ সামাল দিতে না পেরে ভেঙে যায় ৪৫ বছর আগের ইটের কাঠামোতে তৈরি কালভার্টটি। এতে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। ঝুঁকি নিয়ে অন্য পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। ৩-৪ মাস আগ থেকে এটা যখন দুর্বল হয়ে গেছিল, ঢাবি গেছিল, তখন উপরে দিয়ে হালকা ঢালাই করে দিচ্ছে। ১ বছর আগে থেকে ছোট্ট একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেই। খবর পেয়ে ছুটে আসেন সিটি মেয়র। পরিদর্শন করে জানান দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দেবো এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ ধরবো। আমাদের ওয়াকিফাল এটার বিষয়ে আমরা ডিজাইন করে রাখছি, আমরা জাস্ট এখন টেন্ডার দিয়ে আমরা কাজটা শুরু করে দেবো। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ সহ নিচু এলাকায়। এখানে পানি নামার মতন এসকেপ নেই, জায়গাটা আসলে ওই পরিমাণে নেই, যে কারণে এখানে একটু বৃষ্টি হলে পানি উঠে যায়। ইঞ্জিন গাড়ি চলতে পারছে না, মানে আমরা চলতেছি, মানে অনেক পানির ভেতর কষ্ট করে চলতেছি। মেয়রের কাছে আবেদন হচ্ছে এই সুলভগড় এলাকাটা যাতে উন্নত করে এবং পানি নিষ্কাশন করে। আবহাওয়া অফিসের তথ্য মতে ভোর ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চ ঘাটের 2টি জেটি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে যাত্রী ছাউনি, ব্যবসা প্রতিষ্ঠান সহ ঘাট এলাকার নানা স্থাপনা। তবে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন রোধের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আগ্রাসী রূপে পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত, ভাঙছে তীর। গত দুদিনের ভাঙনে বিলীন হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের 2টি জেটি। ভিড়তে পারছে না লঞ্চ। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে পশ্চিমের 2 নম্বর ফেরিঘাটের পন্টুন সাময়িকভাবে ব্যবহার করছে কর্তৃপক্ষ। সেখানে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। এদিকে ভাঙনের ফলে হুমকির মুখে রয়েছে যাত্রী ছাউনি ও আশেপাশের নদী তীরবর্তী ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্কে নদী তীরবর্তী বাসিন্দারাও। জায়গায় ঘাটমাট ভেঙে গেছে, কিন্তু এখন আমার লেট হয়ে যাইতেছে, আমি 1 ঘন্টার ভিতরে আমার পৌঁছতে হবে। আস্তে আস্তে লঞ্চ ঘাটটা ভেঙে আমাদের উপর দিকে আসতেছে, সেই দিকে আমরা আতঙ্কতে আছি। কর্তৃপক্ষের এখানে যথাযথ পদক্ষেপের প্রয়োজন, যা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
তবে জিওব্যাগ ফেলে ভাঙন রক্ষায় কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অস্থায়ী ভিত্তিতে আমরা আমাদের একটা শেয়ার আছে, আর নদীর ভাঙনের ঢেউর বাড়িতে যে মাটিটা পড়ে যেতেছে এটা আটকানোর জন্য এবং মোটামুটি প্রাথমিক একটা করার জন্য কাজটা করতেছি আর গত দুদিনে পাটুরিয়া লঞ্চ ঘাটে একটি জেটি সহ 200 মিটার এলাকা পদ্মার প্রবল স্রোতে ভেঙে যায়। সময় সংবাদ, মানিকগঞ্জ। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো ফিটনেস ট্রেনিং করছেন ক্রিকেটাররা। প্রথম দিন না থাকলেও এদিন যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। সকাল 8টায় হোম অফ ক্রিকেটে ফিজিও নাথান ক্যালির অধীনে শুরু হয় ফিটনেস ট্রেনিং। রানিং সেশনে নিজেদের মানিয়ে নেন মুস্তাফিজ, সাকিব, তানজিদ, তামিমরা। প্রথমবারের মতো যোগ দিয়ে রানিংয়ে অংশ নেন মিরাজ। লম্বা সময় কাজ করেন ফিটনেস নিয়ে। রিশাদও ফিটনেস পরীক্ষা দেন নাথান ক্যালির ক্লাসে। লিটন, তাসকিন, তাওহিদ হৃদয় ছাড়া বাকি সব সদস্য উপস্থিত ছিলেন এদের ট্রেনিংয়ে। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। শনিবার থেকে তার কাজ শুরু করার কথা রয়েছে। 11 আগস্ট থেকে 4 দিনের মূল ক্যাম্পে পুরো দলকে পাবেন কোচ ফিল সিমন্স। ফিফা র্যাঙ্কিংয়ে বড় লাফ দিল বাংলাদেশ নারী ফুটবল দল। 24 ধাপ এগিয়ে লাল সবুজের বর্তমান অবস্থান 104। ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা, যেখানে আফিদা, ঋতু, পর্ণারা লড়াই করে এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে অপরাজিত থেকে আসর শেষ করে এবার বড় উপহার পেল পিটার বাটলারের দল। ফিফা র্যাঙ্কিংয়ে 1 লাফে 24 ধাপ এগিয়েছে বাংলার জয়িতারা। ফিফা র্যাঙ্কিংয়ে নারী দলের সেরা অবস্থান ছিল র্যাঙ্কিংয়ে 100 নম্বর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার চিঠি ইসির হাতে। আচরণবিধি ও আরপিও নিয়ে বৈঠকে কমিশন। আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু। উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপির। আগের বিতর্কিত ভোটের কর্মকর্তাদের দায়িত্ব না দেওয়ার দাবি। ভোট বানচাল হলে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।